এইচএসসি পর্যায়ের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ের পঞ্চম অধ্যায় প্রোগ্রামিং ভাষার উপর তোমাদের আজকের ক্লাসে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ আব্দুর রহিম সুমন। প্রোগ্রামিং ভাষার উপর আজকের ক্লাসে আমরা শিখব ইটারেশন স্টেটমেন্ট, ফর লুপের আরও কিছু ব্যবহার, ফর লুপ ব্যবহার করে 1 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার এভাবে n স্কোয়ার পর্যন্ত ধারাটির যোগফল এবং গুণফল কিভাবে নির্ণয় করতে পারি। এর সাথে সম্পর্কযুক্ত এমসিকিউ প্রশ্নগুলো কিভাবে আসতে পারে তার একটি নমুনা এবং সমাধানও দেখব। এই পর্বে আমরা যে শিখতে যাচ্ছি পাও বা পাওয়ার ফাংশন কি, এর ব্যবহার, পাও ফাংশনের গঠন, পাও ফাংশনের সাথে সম্পর্কিত এমসিকিউ এর সমাধান, ফর লুপ ব্যবহার করে 1 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার এভাবে প্লাস n স্কোয়ার ধারাটির যোগফল কিভাবে নির্ণয় করতে হয় এবং যোগের পরিবর্তে গুণের কাজটি দেওয়া থাকলে গুণফল কিভাবে নির্ণয় করতে হবে। গুণফল নির্ণয়ের সি ভাষায় প্রোগ্রাম রচনা শিখব। আরো ভিডিও পেতে হলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। প্রথমেই দেখে নেই পাও ফাংশন কি এবং এর ব্যবহার। সি প্রোগ্রামিং ভাষায় পাও বা পাওয়ার একটি লাইব্রেরি ফাংশন, যার সাহায্যে একটি অঙ্ক বা সংখ্যার উপর সূচক বা পাওয়ারের মান বসালে মোট মান কত হয় তা নির্ণয় করা যায়। যেমন x টু দি পাওয়ার y, এখানে x একটি সংখ্যা যার সূচক বা পাওয়ার হচ্ছে y। যেহেতু এটি একটি লাইব্রেরি ফাংশন, এর একটি হেডার ফাইল থাকবে, সেটি হচ্ছে math.h। এবার দেখব পাও ফাংশনের গঠন। পাও ফাংশনের দুইটি আর্গুমেন্ট বা অংশ রয়েছে, এক বেস ভ্যালু, দুই পাওয়ার ভ্যালু। এখানে বেস ভ্যালু হচ্ছে সেই সংখ্যা বা অঙ্ক যার উপর পাওয়ার বসবে, আর পাওয়ার ভ্যালুটি রয়েছে সংখ্যার উপর যে অঙ্ক বা সংখ্যাটা পাওয়ার হিসেবে আমরা বসাবো। এটির ডিক্লারেশন এভাবে হয়ে থাকে, রেজাল্ট ইকুয়াল টু পাও, তারপর ফার্স্ট ব্র্যাকেট, এবং ফার্স্ট ব্র্যাকেটের প্রথম অংশে আমরা বেস ভ্যালু বসাবো, অর্থাৎ যে সংখ্যার উপর পাওয়ার বসবে সেই সংখ্যাটা বসাবো, তারপর কমাকে পৃথকীকরণ বা সেপারেটর হিসেবে ব্যবহার করব, এরপর সেই সংখ্যাটি বসাবো যা মূল সংখ্যার উপর পাওয়ার হিসেবে বসবে। যেমন পাও 2,3 এর ফলাফল হবে 2 টু দি পাওয়ার 3 অর্থাৎ 8। এখানে একটা বিষয় আবার একটু মনে করে দিই আমি, পাওয়ার আসলে কি। যদি কোনো সংখ্যার উপর যেমন 2 টু দি পাওয়ার 3 এরকম একটা পাওয়ার বা সূচক বসে, এর মানেটা হচ্ছে সেই সংখ্যাটিকে, যে সংখ্যাটার উপর পাওয়ার বসছে সেই সংখ্যাটিকে এর সূচক সংখ্যক অঙ্ক বা সংখ্যার সাথে মিল রেখে ততবার গুণ করতে হবে। অর্থাৎ এখানে 3 রয়েছে, 2 এর উপর পাওয়ার হিসেবে 3 রয়েছে, তাহলে আমাদের গুণ করতে হবে 2কে 3 বার, অর্থাৎ 2 ইন্টু 2 ইন্টু 2। এভাবে আমরা 2কে 2 দিয়ে মাল্টিপ্লাই করলে এর ফলাফল জানি 4, আর 4 এর সাথে আবার 2 দিয়ে মাল্টিপ্লাই করলে এইটুকুর ফলাফল হবে 8। এই জন্য 2 টু দি পাওয়ার 3 এর ভ্যালু হয় 8। এবার পাও ফাংশনের সাথে সম্পর্কিত একটি এমসিকিউ এর নমুনা দেখব এবং এর সমাধান করব। এখানে আমরা একটি উদ্দীপক দেখতে পাচ্ছি। এই অংশটা সমাধান করতে গেলে আমাদের প্রথমেই সেই বদমাইশকে স্মরণ করতে হবে যার জন্য তোমাদের অঙ্ক করার এত যন্ত্রণাগুলো সহ্য করতে হচ্ছে। তো দেখা যাক সেই বদমাইশটা কি ছিল। প্রথম অক্ষরটা কি ছিল? বি। বি দিয়ে যেটা বোঝানো হয়েছে তা ব্র্যাকেটের কাজ। সরল অঙ্ক করার ক্ষেত্রে সাধারণত এই জিনিসগুলো আমাদের বারবার মনে রাখতে হয়। এরপর কি? এরপর হচ্ছে অর্ডার, সূচক বা হচ্ছে রুট থাকলে এই ধরনের অংশগুলো এরপর করতে হবে। তারপরে আসবে কি? তারপর ভাগের কাজ, তারপর আসবে গুণের কাজ মাল্টিপ্লিকেশন, এরপর যোগের কাজ আসবে, এরপর সাবট্রাকশন বা বিয়োগের কাজ আসবে। এখন আমরা যদি এই অংশটা, উদ্দীপকের এই অংশটা দেখি, তাহলে আমরা দেখতে পাবো এখানে দুটো অংশ রয়েছে। প্রথম অংশটা কি? বেস ভ্যালু, এরপর এখানে পাওয়ার ভ্যালু রয়েছে। বেস ভ্যালু
আর এখানে পাওয়ার ভ্যালু। এই জায়গাটাতে আমরা বেস ভ্যালুর প্রথম এটা অংশ দেখতে পাচ্ছি। বেস ভ্যালু কতটুকু হবে? এই প্রথম কমার আগ পর্যন্ত এই ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে যা আছে সেটুকুই হবে আমাদের বেস ভ্যালু। আর কমার পর দ্বিতীয় যে অংশটুকু থাকবে সেই অংশটা হবে পাওয়ার ভ্যালু। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি দুটোর কোনো অংশটাতেই স্বাভাবিক সংখ্যা দেওয়া নেই। ক্যালকুলেট করে আমাদের বেস ভ্যালু বের করতে হবে এবং একই রকমভাবে ডান পাশের এই পাওয়ার ভ্যালুর অংশটিতেও ক্যালকুলেট করে আমাদের পাওয়ার ভ্যালুটার মান কত হবে সেটা বের করতে হবে। তো যেহেতু এখানে ব্র্যাকেট এবং যোগ বিয়োগ গুণ ভাগের অংশগুলো রয়েছে, সেই জন্য আমাদের এই বদমাশ লোকটা সাহায্য নিতে হবে। প্রথম অংশটার দিকে তাকালে আমরা কি পাচ্ছি? প্রথম অংশটার দিকে তাকালে আমরা দেখতে পাচ্ছি এখানে ভাগ চিহ্ন রয়েছে। তাহলে ভাগ চিহ্নটা কোথায় আসছে? ভাগ চিহ্নটা আসতেছে এখানে। এইটুকুর ভেতরে অবশ্যই ব্র্যাকেটের অংশ প্রথম থাকবে, এরপর এটুকুর উপর কোনো পাওয়ার নেই, তাই আমরা এখানে অর্ডারের অংশটা বাদ দিয়ে যাচ্ছি। তাহলে তার পরবর্তী এখানে যোগ এবং ভাগের অংশটা দেখতে পাচ্ছি। এই দুটোর মধ্যে প্রথমে আসছে কে? প্রথমে আসতেছে ভাগের কাজটুকু, এরপর আমরা যোগের কাজটা করব। তাহলে এইটুকুর ভ্যালু কত হবে? 4 ডিভাইডেড 12। তাহলে আমরা কত জানি? 3 4 12, রিমাইন্ডার 0। তাহলে আমাদের এইটুকু থেকে ভাগ ফল কত থাকছে? 3 থাকছে। আর এইটুকু অংশটাতে আমাদের ভ্যালু কত হবে? এইটুকু অংশটার জন্য তাহলে আমরা এইটুকুর অংশ অর্থাৎ 12 ডিভাইডেড 4 এর সাথে আমাদের যোগ হবে কত? 1। এইটুকুর ভ্যালু আমরা কত পাচ্ছি? এইটুকুর ভ্যালু পাচ্ছি আমরা 3। 3 এর সাথে 1 যোগ করলে আমাদের পুরো অংশটার ভ্যালু হবে 4। তাহলে এই সম্পূর্ণ অংশটার ভ্যালু আমরা কত পাচ্ছি? 4 পাচ্ছি। তাহলে আমাদের বেস ভ্যালু কত হলো? তাহলে আমাদের বেস ভ্যালু হলো 4। আর যদি আমরা ডান পাশের পাওয়ার ভ্যালুটার অংশটার দিকে তাকাই, পাওয়ার ভ্যালুর অংশটা রয়েছে এরকম পর্যায়ে 10 মডুলাস 4। এই অংশটা এটা কিন্তু ভাগ শেষ, অর্থাৎ এই রিমাইন্ডার হিসেবে এখানে নিচে যেটা থাকবে এই ভাগ শেষের অংশটাকে নিতে বলেছে। তাহলে আমরা যদি ভাগশেষ বের করি তাহলে আগে ভাগের মাধ্যমে আমরা এটা করতে পারি। 4 ডিভাইডেড 10, তাহলে 4 দুইবার যাচ্ছে 8, রিমাইন্ডার কত থাকছে? রিমাইন্ডার থাকছে 2। আমাদের অ্যান্সার হচ্ছে এই 2, এটা না, আমাদের অ্যান্সার থাকছে এই 2। আচ্ছা, তাহলে আমরা পাওয়ার হিসেবে কত পাচ্ছি? পাওয়ার হিসেবে পাচ্ছি 2। তার মানে আমাদের দাঁড়াচ্ছে, তাহলে আমাদের কি ফলাফলটা কি দাঁড়াচ্ছে? 4 এর উপর 2। এর মানেটা হচ্ছে 4 ইন্টু 4, যেহেতু 2 পাওয়ার হিসেবে রয়েছে, অর্থাৎ 4 ইন্টু 4 এভাবে গুণ করতে হবে। তাহলে এর ভ্যালু কত দাঁড়াচ্ছে? এর ভ্যালু দাঁড়াচ্ছে 16 বা 16। প্রশ্নটা যেখান থেকে নেওয়া হয়েছে অপশনের অ্যান্সারগুলোর মধ্যে কোনোটাই সঠিক অ্যান্সার দেওয়া নেই, তাহলে সবগুলোই ভুল উত্তর রয়েছে। আমাদের সঠিক অ্যান্সারটা কি থাকবে? 16। এখন তোমাদের মনে প্রশ্ন জাগতে পারে আমি কেন এটাকে কারেকশন করে সঠিক অ্যান্সারটা একটা অপশনের ভেতরে দেইনি। এর রিজনটা, আমি যে জায়গাটা থেকে প্রশ্নটা নিয়েছি সেই বইটা তোমাদের হাতে সামনে পড়লেও যাতে তোমরা ক্যালকুলেট করে সঠিক অ্যান্সারটা বের করতে পারো। তাহলে আমরা শিখলাম কিভাবে পাওয়ার ফাংশনের সাথে সম্পর্কযুক্ত এমসিকিউগুলো সমাধান করতে হবে এবং তার একটি নমুনা আমরা সমাধান করলাম। আমরা এবার দেখব ফর লুপ ব্যবহার করে 1 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার প্লাস এভাবে n স্কোয়ার ধারাটির যোগফল গুণফল কিভাবে নির্ণয় করতে হয় তার একটি প্রোগ্রাম তৈরি করব। প্রথমেই আমরা দেখব কিভাবে এই ধারাটির যোগফল আমরা বের করতে পারি। প্রোগ্রাম রচনার জন্য আমাদের ফেভারিট কোড ব্লক সফটওয়্যারটিতে যাচ্ছি, এখানে ফাইল নিচ্ছি, এমটি ফাইল। এবার এটাকে প্রথমেই সেভ করে নিচ্ছি আমি।
নাম দিলাম সিরিজ 1। আবার একটু মনে করিয়ে দিই, আমাদের ধারাটি ছিল কি 1 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার প্লাস যোগফলের ক্ষেত্রে n স্কোয়ার। প্রথম 1টা নেওয়ার জন্য আমরা একটা ভেরিয়েবল নিব, যেটাকে আমরা বলতে পারি স্টার্টিং। এই n কিবোর্ড থেকে শেষ মানটা নেওয়ার জন্য আমরা আরেকটা ভেরিয়েবল নিব, যেটাকে বলতে পারি এন্ডিং। আর এই প্রতি পদে যে বৃদ্ধি পাচ্ছে, কত করে বৃদ্ধি পাচ্ছে? 1 করে। 1 থেকে 2তে গেলে স্কোয়ারটার কথা ধরতে হবে না, আমরা 1 থেকে 2, 2 থেকে 3 এভাবে প্রতি পদে বৃদ্ধি হচ্ছে কত করে? এভাবে প্রতি পদে স্কোয়ার বিবেচনা না করলে বৃদ্ধি হচ্ছে 1 করে। এখন এই 1 করে বৃদ্ধি হচ্ছে, এটার জন্য আমরা যে অপারেটরটা ব্যবহার করব, ইনক্রিমেন্ট অপারেটর। এই ইনক্রিমেন্ট অপারেটরটা আমরা কাকে দিয়ে গণনার কাজটা করাবো? আই নামের একটা ভেরিয়েবল দিয়ে। এবং সর্বশেষে আমাদের যোগফলটা লাগবে। যোগফলটা রাখার জন্য আমরা সাম নামে আরও একটা ভেরিয়েবল ব্যবহার করব। এই হচ্ছে আমাদের ভেরিয়েবলগুলো। এখন যেহেতু প্রত্যেকটা ভেরিয়েবল, তাহলে কটা হলো? এই স্টার্টিং একটা ভেরিয়েবল, সাম একটা ভেরিয়েবল, 2টা এন্ডিং একটা ভেরিয়েবল, 3টা, আর ফর লুপ ব্যবহার করে যেহেতু আমরা কাজটা করব, আই নামের আরেকটা ভেরিয়েবল। তাহলে মোট 4টা ভেরিয়েবল আমরা এখানে ব্যবহার করব। কয়টা? মোট 4টি ভেরিয়েবল আমরা এখানে ব্যবহার করব। এবং ভেরিয়েবলগুলো হবে পূর্ণ সংখ্যায়। প্রথমে হেডার ফাইলটাকে অ্যাড করে নিচ্ছি। এরপর যেহেতু পাও ফাংশন ব্যবহার করে আমরা এই প্রোগ্রামটা সম্পন্ন করব, সেই ক্ষেত্রে পাও ফাংশনের জন্য নির্ধারিত যে হেডার ফাইলটি রয়েছে সেটাকে আমরা কল করছি math.h। প্রতিটা প্রোগ্রামের একটা ফাংশন না লিখলেই না, সেটা হচ্ছে মেইন ফাংশন, ভয়েড মেইন। এখানে ভয়েড কিওয়ার্ডটার কি কাজ? ভয়েড কিওয়ার্ডটার কাজ হচ্ছে প্রোগ্রাম শেষে যাতে মেইন ফাংশনকে কোনো ভ্যালু রিটার্ন না করতে হয়। সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আমরা মেইন ফাংশনের এলাকা শুরু এবং এলাকা শেষ বোঝাচ্ছি। পূর্ণ সংখ্যা যেহেতু ইন্টিজার টাইপ ভেরিয়েবল ডিক্লেয়ার করছি, ইন্টিজার টাইপ ভেরিয়েবলের মধ্যে সবগুলোই ইন্টিজার টাইপ ভেরিয়েবল হবে, স্টার্টিং, এন্ডিং, আই। এবং আমরা সামটা এখানে ডিক্লেয়ার করতে পারতাম, কিন্তু যেহেতু যোগফল এবং গুণফল যদি বড় সংখ্যা স্টোর করতে হয় ফলাফলে, সেই ক্ষেত্রে শুধু ইন্টিজার ব্যবহার করলে হয়তোবা সংখ্যাটি বড় হয়ে গেলে সঠিক ফলাফলটা পাবো না। এই জন্য আমরা এখানে লং ইন্টিজার ডিক্লেয়ার করছি সাম, এবং সামের ইনিশিয়াল ভ্যালু কত হবে? 0, যাতে অন্য কোথাও থেকে যোগফল বা অন্য কোথাও যদি অন্য কোনো প্রোগ্রাম সাম নামের ভেরিয়েবলটিকে ব্যবহার করে থাকে, সেইখান থেকে ভ্যালুটা এসে এখানে এই ভ্যালুটাকে করাপ্ট না করতে পারে বা দূষিত না করতে পারে। এবার আমাদের ব্যবহারকারীর কাছ থেকে স্টার্টিং ভ্যালু এবং এন্ডিং ভ্যালুটা নিতে হবে, যাতে প্রোগ্রামে বা প্রশ্নে 1-এর পরিবর্তে 2 থেকে শুরু করতে বলে, সেক্ষেত্রেও আমরা এই একই প্রোগ্রাম দিয়ে সমস্যাটা সমাধান করতে পারি। প্রথমে ব্যবহারকারীকে বলতে হবে স্টার্টিং ভ্যালু দাও, এন্টার ভ্যালু। আমরা জানি প্রিন্টএফ ফাংশনের মধ্যে ডাবল কোটেশনে যাই লিখব তাই সরাসরি প্রিন্ট করে দেখাবে। এরপর কিবোর্ড থেকে ব্যবহারকারী যে সংখ্যাটা টাইপ করবে সেই সংখ্যাটাকে ইনপুট নেওয়ার জন্য আমরা scanf নামের ফাংশনটা ব্যবহার করছি। যেহেতু ইন্টিজার টাইপ ভ্যারিয়েবল ডিক্লেয়ার করা হয়েছিল, যেহেতু এই জায়গাটাতে ইন্টিজার টাইপ ভ্যারিয়েবল ডিক্লেয়ার করা হয়েছিল স্টার্টিংয়ের ক্ষেত্রে, তাই scanf এর সাথে ফরম্যাট স্পেসিফায়ারটা কি হবে? ফরম্যাট স্পেসিফায়ারটা হবে %d। এবং স্ক্যানকৃত বাইনারিতে রূপান্তরিত ফলাফলটি কোথায় রাখবে? রাখবে স্টার্টিংয়ের মধ্যে রাখবে। এই জন্য কমার পর অ্যান্ড সিম্বল দিয়ে রাখো শব্দটা বুঝিয়ে দিচ্ছি। কার মধ্যে রাখবে? স্টার্টিংয়ের মধ্যে রাখবে, স্টার্টিং নামের ভেরিয়েবলের ভেতরে রাখবে। একই কথা আবার আমাদের টাইপ করতে হবে এন্ডিং ভ্যালুটা নেওয়ার জন্য। আমি এখানে কপি পেস্ট করে টাইম কমিয়ে নিচ্ছি। এন্ডিং ভ্যালু, খেয়াল রাখতে হবে স্পেলিংগুলো একই না হলে প্রোগ্রাম এই ভেরিয়েবলটিকে ব্যবহার করতে পারবে না। তাহলে আমরা স্টার্টিং ভ্যালুটা নেওয়া শিখলাম, স্টোর করলাম,
স্টার্টিং নামের ভেরিয়েবলটার ভেতরে এন্ডিং ভেরিয়েবলটার মধ্যেও শেষ লিমিট কত হবে, শেষ সংখ্যাটা কত হবে সেটাও নিয়ে স্টোর করলাম। এবার আমাদের ফর লুপ যেহেতু প্রতিবার স্কোয়ার করতে হবে, তার সাথে যোগফল করতে হবে, যোগফলটাকে স্টোর করতে হবে, এই কাজগুলো একই কাজ সম্পূর্ণ করতে হবে, সেই জন্য আমরা ফর লুপের সাহায্য নিচ্ছি। আয়ের ভ্যালুটা কোথা থেকে শুরু হবে, ব্যবহারকারী যেখান থেকে দিবে। ব্যবহারকারী স্টার্টিং ভ্যালুটা কোথায় রাখবে, স্টার্টিং নামের ভেরিয়েবলের ভেতরে। তাহলে স্টার্টিং ভেরিয়েবলটাকে ডিক্লেয়ার করলাম সেমিকোলন। মনে রাখতে হবে ফর লুপের প্রতিটা অংশ সেপারেট হয় সেমিকোলন দিয়ে। এরপর কত পর্যন্ত যাবে, আয়ের ভ্যালু কত পর্যন্ত যাবে, আই লেস দেন ইকুয়াল এন। এনের ভ্যালুটা কোথায় রাখছে, এন্ডিং নামের ভেরিয়েবলের ভেতরে। এরপর প্রতি পদের মধ্যে পার্থক্য কত ছিল, 1 করে, সেক্ষেত্রে আই প্লাস প্লাস অপারেটরটা ব্যবহার করছে। ফর লুপের সেকেন্ড ব্র্যাকেট দিয়ে এর এলাকা শুরু এবং এলাকা শেষ বোঝাচ্ছি। সাম, সাম ইকুয়াল টু, সাম ভ্যারিয়েবলটার ভেতরেই আমাদের যোগফলটা থাকবে, সাম ইকুয়াল টু সাম প্লাস আই। দুইভাবে করতে পারি আমরা, একটি হচ্ছে পাও ফাংশন ব্যবহার করে, পাও স্টার্টিং ভ্যালুটা কোথায় আছে, স্টার্টিং ভ্যালুটা আছে আয়ের মধ্যে। এখন এই আই প্রতিবার চেঞ্জ হবে, যেহেতু 1 2 এবং এই আয়ের উপর আবার পাওয়ার বসাতে হবে। কত পাওয়ার বসাতে হবে, 2। আমরা চাইলে এই 2 এর পরিবর্তে আরেকটা ভেরিয়েবল ডিক্লেয়ার করে নিয়ে এসে 1 স্কোয়ারের পরিবর্তে 1 কিউব, 1 টু দি পাওয়ার 4, এভাবে যে কোনো পাওয়ার বা সূচকটাকেও আমরা ব্যবহার করে এই সমস্যাটা সমাধান করতে পারি, এই সিরিজের যে কোনো সমস্যার সমাধান করতে পারি। এরপর সর্বশেষে আমাদের যোগফল সামটাকে প্রিন্ট করতে হবে। সামটাকে প্রিন্ট করার জন্য প্রিন্ট এফ, ডাবল কোটেশনের মধ্যে আগে প্রিন্ট করতে হবে টোটাল ক্যালকুলেটেড ভ্যালু ইজ ইকুয়াল পার্সেন্টেজ টি, কারণ কি ইন্টিজার টাইপ ভেরিয়েবল। এরপর সামের মধ্যে আমার যোগফলটা রয়েছে, সাম নামের ভেরিয়েবলটার মধ্যে যোগফলটা রয়েছে, তাই ওর কাছ থেকে নাও, এই জন্য আর অ্যান্ড স্যাম্পলটা দেওয়া যাবে না। অ্যান্ড স্যাম্পল মানে হচ্ছে ওর মধ্যে রাখো, আমরা এখানে অ্যান্ড স্যাম্পলটা না দিয়ে ওর কাছ থেকে নিতে গেলে অ্যান্ড স্যাম্পলটা ছাড়াই ওকে নাম ধরে ডাকতে হবে, সাম। এখন প্রোগ্রামটাকে আরেকটু বিশ্লেষণ করি, বিশেষ করে এই লাইনটা। এইটুকু তো তোমরা বুঝতে পেরেছো, এমসিকিউটা সমাধান করে আসা হয়েছে। এই জায়গাটাতে আই অর্থাৎ বেস ভ্যালু, এর উপর এখানে পাওয়ার কত হবে, 2। এখন আমরা সাম প্লাস এই পাও ফাংশনটাকে এভাবে কেন ডিক্লেয়ার করলাম, এর রিজনটা হচ্ছে, ধরা যাক আমাদের ভ্যালু রয়েছে এরকম 1 স্কোয়ার, 2 স্কোয়ার, 3 স্কোয়ার। এখন যেহেতু এখানে প্রতিবার আমার আই, ফার্স্ট টাইম এটা হলো আয়ের ভ্যালু, সেকেন্ড টাইম এটা হচ্ছে আয়ের ভ্যালু, থার্ড টাইম এটা হচ্ছে আয়ের ভ্যালু। আয়ের ভ্যালু এটা কোথায়, ফার্স্ট টাইম। এটা আয়ের ভ্যালু কখন হবে, দ্বিতীয় ধাপে, যেহেতু আয় 1 করে বৃদ্ধি হয়ে 2 এর কাছে যখন যাবে, আবার থার্ড টাইমে 1 করে বৃদ্ধি হয়ে 3 এর কাছে যাবে। এখন এটাকে যদি আমরা ক্যালকুলেট করি তাহলে 1 স্কোয়ারের ভ্যালু কত, 1 স্কোয়ারের ভ্যালুটা হচ্ছে 1, 2 ইন্টু 2 এর ভ্যালু হচ্ছে 4, 3 এর পাওয়ার যদি স্কোয়ার হয় তাহলে কত হবে, 3 ইন্টু 3, তাহলে এর ভ্যালু 9। এখন আমরা যোগ করছি কিভাবে, প্রথমে আমার যোগফল, প্রথম ধাপে আমার যোগফল হবে কত, যোগফল হবে 0। তাহলে এই যোগফলের সাথে আমরা কি করছি, এই যোগফলের সাথে আমরা প্রথম ধাপে আমরা যোগফলের 0-এর সাথে কি করছি, এই 1টাকে অ্যাড করছি, এই 1। তাহলে প্রথম ধাপ শেষে আমার যোগফল কত হবে, 1। এবার দ্বিতীয় ধাপে আমার যোগফল কত হবে, এখানে যোগফল প্লাস দ্বিতীয় যে অংশটা রয়েছে 4, এটা। তাহলে যোগফল কত ছিল, এখানে যোগফল ছিল প্রথম ধাপ শেষে 1, 1-এর সাথে 4 অ্যাড হচ্ছে। আচ্ছা, তাহলে আমরা এখানে ফাইনালি দ্বিতীয় ধাপ শেষে পাচ্ছি কত, 5। এবার
তৃতীয় ধাপে আমরা কত পাবো? তৃতীয় ধাপ, এই যে এখানে তৃতীয় ধাপ আসবে। তৃতীয় ধাপে আমরা পাচ্ছি যোগফল প্লাস এই তৃতীয় সংখ্যাটা 9। দ্বিতীয় ধাপ শেষে আমার যোগফল কত ছিল? 5, তাহলে 5 + 9 হবে। আর এর ভ্যালুটা কত হবে? এর ভ্যালুটা হবে 14। তাহলে এখানে আমাদের এইটুকুর অংশ 9 + 4 + 1 কত হচ্ছে? 14। এইভাবে আমরা এই ক্যালকুলেশনটা সাম প্লাস আমার প্রথম ধাপ শেষে যে যোগফলটা থাকবে সেই যোগফলের সাথে পাওয়ার ফাংশনের ক্যালকুলেট করে যে ভ্যালুটা পাওয়া যাবে সেই ভ্যালুটা প্রতিবার যোগ হবে এবং ততবার যোগ হতে থাকবে যতবার আমার লাস্ট ভ্যালু পর্যন্ত যাওয়া না হচ্ছে। এবার প্রোগ্রামটা রান করে দেখা যাক। আজকে এই প্রোগ্রামটিকে আমরা কোড ব্লকে রান করব না, দেখব কিভাবে অনলাইন কম্পাইলারের সাহায্যে সি প্রোগ্রামটিকে আমরা কম্পাইল করতে পারি। এই জন্য গুগলে সার্চ করব অনলাইন সি কম্পাইলার, onlinegdb.com। এই কম্পাইলারটাকে আমরা ব্যবহার করতে পারি। এখানে স্ট্রাকচার দিয়ে দেওয়া আছে, উপরের অংশটুকু কমেন্টস, এইটুকু অংশ কমেন্টস, কাজে এইটুকু অংশ বিবেচনা না করলেও চলছে। আমাদের এই নিচের অংশটার মধ্যে কোডগুলোকে লিখতে হবে। তো আমাদের কোডটাকে কপি করে নিয়ে আসছি, পেস্ট করলাম। একটা ব্যাপার খেয়াল করতে হবে তোমাদের, যেহেতু আমাদের এই সাম নামের ভেরিয়েবলটি ডিক্লেয়ার করা হয়েছে লং ইন্টিজার হিসেবে, সেই ক্ষেত্রে আমরা শুধু %d ব্যবহার করতে পারবো না, যুক্তিযুক্ত না। এটার সঠিক ফরম্যাট স্পেসিফায়ার হচ্ছে %ld। আমি ডান পাশে এটা কমেন্ট আকারে দিচ্ছি। এটা ছাড়াও আমাদের প্রোগ্রামটা রান হবে, আমরা ফলাফল পাবো, বাট একটা ওয়ার্নিং সাথে করে পাওয়ার কথা। প্রোগ্রামটিকে আমরা রান করছি এখানে কিন্তু আলাদা করে কোনো বিল্ড অপশনটা দেওয়া নাই, তার মানে বিল্ড অ্যান্ড রান একসাথে হবে। আমরা এখানে ক্লিক করব। ফার্স্ট আমরা একটা ওয়ার্নিং পাচ্ছি, প্রিন্ট এফ এর জায়গায় PRINFT আসছে। এটাকে কারেকশন করতে হবে এই জায়গাটাতে, প্রিন্ট এফ। এবার এটাকে রান করি। এই যে আমরা ওয়ার্নিংটা দেখতে পাচ্ছি যে %d এখানে আমরা লং ইন্টিজার ব্যবহার করেছি। লং ইন্টিজারের জন্য এই ফরম্যাট স্পেসিফায়ারটা ব্যবহার করার কথা না, যদিও ফলাফলটা সে আমাদের দিবে ছোট ভ্যালুগুলোর ক্ষেত্রে। আমরা একটু আগে দেখেছি কি 1 স্টার্টিং ভ্যালু দিয়েছিলাম, এন্ডিং ভ্যালু দিয়েছিলাম 3 এবং আমাদের ফলাফল এসেছিল 14। এই হচ্ছে আমাদের ফলাফল। আবার এন্টার দিলে কনসোলটা বা আউটপুট উইন্ডোটা ক্লোজ হয়ে যাবে। এখন আমরা আমাদের সঠিক ফরম্যাট স্পেসিফায়ার লং ইন্টিজারের জন্য LD ব্যবহার করে প্রোগ্রামটাকে রান করব। এখন আমরা এখানে আর কোনো এরর দেখতে পাচ্ছি না। আমাদের স্টার্টিং ভ্যালু ছিল কত? 1, 3, এই হচ্ছে 14। আমরা চাইলে এভাবে যে কোনো ভ্যালু দিয়ে, লাস্ট ভ্যালু যে কোনো সংখ্যা দিয়ে আমরা এটাকে ক্যালকুলেট করতে পারি। ফর এক্সাম্পল 1 থেকে 100 পর্যন্ত যদি আমাদের সিরিজটার ভ্যালু হয়ে থাকে, সেই ক্ষেত্রে ফলাফলটা কীরকম হবে। স্টার্টিং ভ্যালু আমরা এখানে 1 দিচ্ছি, এন্ডিং ভ্যালু দিচ্ছি 100, ফলাফল আসছে 3,38,350। এভাবে আমরা প্রোগ্রামটিকে পাও ফাংশনের সাহায্যে এবং ফর লুপ দিয়ে সলভ করতে পারি। এখন একই প্রোগ্রামটাকে আমরা একটু পরিবর্তন করে পাও ফাংশনের ব্যতীত সমাধান করতে পারি। অনেক জায়গায় এই অংশটা রয়েছে, আমি এটাকে কমেন্ট সেকশনে ফেলে দিচ্ছি। ডাবল স্ল্যাশ সিঙ্গেল লাইন কমেন্টের জন্য ব্যবহার করা হয়, আর
এই অংশটা মাল্টিপল লাইন কমেন্ট করার জন্য ব্যবহার করা হয়। তো যাই হোক, এখানে কিভাবে করতে পারি, এখানে সিম্পলি আমরা আই ইন্টু আই, অনেকগুলো প্রোগ্রামে আমরা এইভাবে দেখব আই ইন্টু আই দেওয়া রয়েছে। তো তাহলে আমরা এখানে আই ইন্টু আই দিয়ে কি বোঝাচ্ছে, আই ইন্টু আই দিয়ে আমাদের ভ্যালুটাকে যদি ক্যালকুলেট করি 1 প্লাস 2 প্লাস 3 এত পর্যন্তই যাচ্ছি, এভাবে এন পর্যন্ত যাওয়া যেতে পারে, কিন্তু ক্যালকুলেশন বোঝার সুবিধার্থে আমরা ছোট রাখছি লাস্ট সংখ্যাটা। এখন এর ভ্যালুটা কি, আমার আয়ের ভ্যালু ফার্স্ট টাইমে হচ্ছে 1, এরপরে আয়ের ভ্যালু সেকেন্ড টাইমে আয়ের ভ্যালু কত হবে, আয়ের ভ্যালু হবে 2, থার্ড টাইমে আয়ের ভ্যালু কত হবে, আয়ের ভ্যালু হবে 3। তাহলে এই ফার্স্ট টাইম আয়ের উপর যদি স্কোয়ার করা হয়, খেয়াল করে আয়ের উপর যদি স্কোয়ার করা হয়, তাহলে আমরা ফার্স্ট ভ্যালুটা পাচ্ছি 1 ইন্টু 1 ইকুয়াল টু 1। যদি 2 এর উপর স্কোয়ার করা হয়, অর্থাৎ আয়ের উপর স্কোয়ার করা হয় সেকেন্ড টাইমে, তাহলে 2 ইন্টু 2 ইকুয়াল টু পাচ্ছি কত, 4। যদি এই আয়ের উপর থার্ড টাইমে স্কোয়ার করা হয়, তাহলে 3 এর উপর স্কোয়ার হচ্ছে, তাহলে আমরা 3 ইন্টু 3 এর ভ্যালু কত পাচ্ছি, 9। তাহলে এই হচ্ছে 9, এই হচ্ছে 4 প্লাস এই হচ্ছে 1। এভাবে আমরা ভ্যালুটাকে ক্যালকুলেট করে পাচ্ছি কত, 14। এই জন্য আমরা পাওয়ার ফাংশন ব্যবহার না করেও আমরা এভাবে প্রোগ্রামটিকে লিখতে পারি, আই ইন্টু আই, অর্থাৎ আমরা যে সংখ্যাটা থাকবে তার উপর স্কোয়ার করতে গেলে ওই সংখ্যাটা দিয়ে গুণ করতে হবে। এবার প্রোগ্রামটিকে রান করে দেখি। স্টার্টিং ভ্যালু কত ছিল, 1, এন্ডিং ভ্যালু ছিল 3, ক্যালকুলেটেড ভ্যালু 14। এখন যদি বলা হয়ে থাকে যোগের পরিবর্তে আমাদের গুণফল নির্ণয় করতে হবে, অর্থাৎ ধারাটি যদি এরকম হয়ে থাকে, ছোট্ট একটা জায়গায় পরিবর্তন করতে হবে, জাস্ট ধারাটা যদি এরকম হয়ে থাকে 1 স্কোয়ার ইন্টু 2 স্কোয়ার ইন্টু 3 স্কোয়ার, এভাবে ডট 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 n স্কোয়ার, তাহলে কীরকম হবে, তাহলে শুধুমাত্র আমরা এখানে যে যোগ চিহ্নটা রাখছি এই জায়গায় আমাদের গুণ চিহ্ন ব্যবহার করতে হবে। আর গুণ চিহ্নর জন্য এতটুকুই পরিবর্তন, আর গুণ চিহ্নর জন্য আমাদের কম্পিউটার প্রোগ্রামিং ভাষায় যে স্যাম্বলটা ব্যবহার করা হয় সেটি হচ্ছে স্টার। দুটো অংশকে বোঝার সুবিধার্থে আমরা ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে নিয়ে আসতে পারি। এখানে মনে রাখতে হবে যে যখনই আমরা এখানে গুণ স্যাম্বলটা নিয়ে আসব, তখনই আমাদের সামের ফার্স্ট ভ্যালু কত দেওয়া ছিল, সামের ফার্স্ট ভ্যালু দেওয়া ছিল 0, কি 0-র সাথে গুণ হয়ে প্রতিটা ফলাফল সবসময়ই 0 হয়ে যাবে। এই জন্য আমাদের সামের স্টার্টিংটা মিনিমাম দিতে হবে 1 থেকে, এটুকু পরিবর্তন করতে হবে। অর্থাৎ দুইটা জায়গায় পরিবর্তন করলাম আমরা, প্রথম কথা যোগের জায়গায় গুণ চিহ্ন দিলাম, আর এখানে সাম যেখানে 0 থেকে শুরু হচ্ছিল সেখানে আমরা 1 থেকে স্টার্ট করছি। এবার আমরা এটাকে রান করছি। স্টার্টিং ভ্যালু 1, এন্ডিং ভ্যালু 3, ফলাফল 36। কেন, এবার জাস্টিফাই করি। আমাদের সিরিজটা ছিল এরকম 1 স্কোয়ার ইন্টু 2 স্কোয়ার ইন্টু 3 স্কোয়ার। 1 এর উপর স্কোয়ার করলে 1ই হয়, এর সাথে 2 এর উপর স্কোয়ার করলে 4 হয়, এর সাথে 3 এর উপর স্কোয়ার করলে 9 হয়। তাহলে আমরা এটাকে এভাবে লিখতে পারি 4 ইন্টু 9, মাল্টিপ্লাই করলে এখানে ভ্যালু আসতেছে 36। তাহলে আমরা এভাবে যদি সিরিজটা যোগের পরিবর্তে গুণ আসে তাহলে সমাধান করতে পারবো। এখানে
যেহেতু গুণের ধারাটার ফলাফল বের করতে যাচ্ছি, সেই ক্ষেত্রে এখানে সামের পরিবর্তে তোমরা রেজাল্ট এরকম একটা ভেরিয়েবলের নাম ব্যবহার করতে পারো। আজ এ পর্যন্তই। তোমাদের পরবর্তী ক্লাসের জন্য আমন্ত্রণ রইল।